ত্রিপুরাজ্যের যে রাজন্য যুগের বা রাজন্য ইতিহাসের যে সংস্কৃতি কি ছিল, অনাহারে মৃত্যু, কুসংস্কার এবং নিরক্ষরতার অন্ধকারের যে নিমজ্জিত একটা মধ্যযুগীয় একটা সমাজ ব্যবস্থা। এখানে রাজাই সবকিছু রাজার নিমিত্তে। যদিও ত্রিপুরাজ্যের যে আমি বলবো, আমরা যতটুকু আমাদের এই ভারতীয় উপমহাদেশে রাজা মহারাজারা অনেকদিন রাজত্ব করেছেন, সব ইতিহাস না জানলেও কিছু কিছু ইতিহাস লিখিতভাবে বা অন্যভাবে আমরা জানি। সেদিক থেকে অন্তত আমার বিচারে ত্রিপুরাজ্যের মাণিক্য রাজবংশ, মাণিক্য ডাইনাস্টি, তাদের মতো সৌভাগ্যবান একটা রাজন্য গোষ্ঠী ত্রিপুরা এই ভারতীয় উপমহাদেশে খুব কম ছিল। হ্যাঁ, এটা ঘটনা। 1400 বছরের বেশি সময় ধরে এই মাণিক্য রাজবংশ তারা এই ত্রিপুরাজ্য, তখনকার ত্রিপুরাজ্য নিশ্চয়ই বর্তমান সীমানার মধ্যে না, আরো একটু বড় ছিল, তারা নিরবচ্ছিন্নভাবে রাজত্ব করেছেন। কিন্তু এই রাজ্যের প্রজারা তারা নিরক্ষর থাকলেও প্রজাদের তাদের কল্যাণে, অর্থাৎ এই সভ্যতার বিকাশের সাথে তাদেরকেও, এমনকি রাজন্য যে অন্য ভূখণ্ডে আমরা দেখি রাজারাও প্রজাদের জন্য কিছু হলেও করেন। তার নজর আছে মণিপুরের রাজা। মণিপুর রাজা মেইতি জনগোষ্ঠীর তাদের সমাজ বিকাশে, ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা, জীবিকা অনেক কিছু করেছেন, যে কারণে আজকে মেইতিরা তুলনামূলকভাবে অনেকটা প্রতিষ্ঠিত। তো রাজারাও তাদের সামন্ত শাসনের মধ্যে ভোগ বিলাসটাই প্রধান, কিন্তু তারপরে কিছু করে থাকে। কিন্তু সেদিক থেকে ত্রিপুরাজ্যের মাণিক্য বংশধর সেরকম কিছু করেছেন বলে কোনো নজির নেই। কিন্তু প্রজাদের তরফ থেকে যে রাজাদের বিরুদ্ধে সেরকম কোনো বিদ্রোহ, যে রাজাকে সিংহাসন থেকে টেনে নামানোর জন্য সেরকম কোনো লড়াই হয়েছে, এরকম ঘটনা নেই। হ্যাঁ, ত্রিপুরাজ্যের মধ্যে পরীক্ষিত জমাতিয়ার নেতৃত্বে সেখানে বিদ্রোহ হয়েছে। রতনমণি সাধুর নেতৃত্বে রিয়াংদের, যদিও রতনমণি রিয়াং ছিলেন না, তিনি ত্রিপুরী সম্প্রদায়ের, কিন্তু তার মূল যারা শিষ্যরা ছিলেন সব রিয়াং সম্প্রদায়, কিছু ত্রিপুরী ছিলেন। সেখানে বিদ্রোহ হয়েছে এবং পরবর্তী সময়েতে জনশিক্ষা আন্দোলনের যে উদ্ভব এবং সেখান থেকে গণমুক্তি পরিষদ, এটা ঐতিহাসিক ঘটনা, শুধু ত্রিপুরার জন্য না, গোটা এই আমাদের পূর্বাঞ্চলের জন্য হয়েছে। কিন্তু এই যে লড়াইগুলো, এগুলো হয়েছে যে নীতির বিরুদ্ধে। রাজতন্ত্র যে জনগণের জন্য তার হিতে কিছু করছে না, কাজেই সে নীতি পরিবর্তন করার জন্য সরাসরি রাজবাড়ি আক্রমণ করো, রাজাকে শারীরিকভাবে নিগৃহ করো, এটা কখনো হয়নি। এটা তার মানে রাজার পরিবারের ভিতরে হয়তো হয়েছে, গোবিন্দ মাণিক্যের সাথে এই নক্ষত্র রায়ের ঘটনা আমরা জানি, ইতিহাস। তো সেদিক থেকে আমি বলবো ত্রিপুরাজ্যের মাণিক্য বংশধররা খুবই সৌভাগ্যবান একটা পীর। প্রজারা এত অনুভূত ছিলেন, কিন্তু তাদের হিতে এই রাজারা কিছুই করেননি। তো সেই জায়গাতে বিশেষ করে 1945 ইংরাজিতে জনশিক্ষা আন্দোলন গড়ে ওঠার পর, পরবর্তী সময়ের দেশে জনশিক্ষা আন্দোলনের চেতনা থেকেই গণমুক্তি পরিষদ তৈরি হয়
সে গণমুক্তি পরিষদ আজও ত্রিপুরা রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একটা অন্যতম যে একটা আদর্শের পতাকা বহন করে এখনো চলছে বর্তমান যুগেও, যে এই জনশিক্ষা আন্দোলন এবং গণমুক্তি পরিষদের আন্দোলন এই যে নিরক্ষরতার অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন জীবন এবং জুম ভিত্তিক সে আদিম জীবিকা, তা থেকে এই রাজ্যের প্রজাদেরকে বের করে নিয়ে আসে কিভাবে আধুনিক সভ্যতা, আধুনিক জীবনধারার সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে, এটা পড়েছে। এবং আজকের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটুকুই এই রাজ্যের যারা আমরা এই ট্রাইবেলরা আছি, শিডিউল ট্রাইবেলরা আমরা আছি, আমাদের আরো অনেক বেশি উন্নত হওয়ার প্রয়োজন ছিল এবং আমাদের সেই আকাঙ্ক্ষা ছিল, এটা হয়তো হয়নি, এটা একটা লড়াই। কিন্তু আজকে যেটুকু হয়েছে এটা রাজতন্ত্রের জন্য না, এটা হয়েছে গণমুক্তি পরিষদের জন্য, কমিউনিস্টের লড়াইয়ের জন্য। ঠিক আছে, এরকম যদি হয়, একটা বিজয় সম্মেলন মানে কি, এটা একটা সামাজিক একটা গ্যাদারিং, সামাজিক একটা সম্মেলন। এই ক্ষেত্রেতে কিভাবে সমাজের যে আমাদের সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রেতে যে অংশের লোককে ডাকা হয়েছে, যে অংশের যারা সমাজপতি, সম্মানিত লোকে ডাকা হয়েছে, এদের সাথে সরকার একটা ভাব বিনিময়, মত বিনিময় বা পরামর্শ চাওয়া, এটা হতে পারে। কিন্তু দেখা গেল এটা তো একটা রাজনৈতিক যে সম্মেলন মতো হয়ে গেল। এবং পরিষ্কার ইঙ্গিত কি, সামনে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন এবং প্রদ্যুৎ মাণিক্য কিশোর প্রায় কোনো রাগঢাক না করে, একদিক থেকে প্রদ্যুৎ মাণিক্য কিশোরের একটা গুণ আছে, তাকে আমি এই জন্য শ্রদ্ধা করি, যা বলেন স্পষ্টই বলেন, পরিষ্কার যে অবামপন্থী অর্থাৎ গণমুক্তি পরিষদ এবং সিপিআইএম সিপিআই বাদে বাকি সমস্ত ট্রাইবাল অর্গানাইজেশনগুলো যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে আছেন তারা বা তার সাথে যারা নেই তারাও এরা যেন ঐক্যবদ্ধ হন। তাহলে এই দিক থেকে আমরা কদিন আগে শুনলাম তিনি আর রাজনীতি করবেন না, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে ট্রাইবেলদের উন্নতি করা যাবে না, এটা সামাজিক আন্দোলনের মধ্যে হবে। ভালো কথা, এটাও দরকার। কিন্তু সেই জায়গায় যখন বলা হয় যে নন লেফট সমস্ত রাজনৈতিক গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এটা অর্থটা কি? রাজনীতি নয় এটা। এবং ঠিক তার কদিন আগে দুটি এরকম সংগঠনের সাথে তার যে রাজনৈতিক সংগঠন ত্রিপুরা একটা চুক্তিপত্র করেছেন, সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকাতে খবরগুলো উঠেছে। তাহলে বিষয়টা কি হল? তো সবটা ঘটনা দেখে মনে হচ্ছে একটা নতুন রাজনৈতিক সমীকরণ এবং ভারতীয় জনতা পার্টি আরএসএস মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিয়ে এই নতুন রাজনৈতিক সমীকরণের একটা নতুন অঙ্ক বা নতুন একটা ব্লুপ্রিন্ট শেখানো হচ্ছে। কেননা গত 30-31 মাসে ত্রিপুরা যে বিজেপি আইপিএফটি সরকারের জনপ্রিয়তা যে তলানিতে গেছে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি এবং যাবতীয় জনবিরোধী কার্যকলাপের জন্য, কাজে সেই জায়গায় সাময়িকভাবে বিশেষ করে ত্রিপুরাকে ট্রাইবেলরা যেরকম ভাবে আজকে বিক্ষুব্ধ, এদেরকে বাগে আনতে গেলে পরে এরকম একটা স্থান দরকার। আমার মনে হয়েছে
এই বিজয়া সম্মেলনে প্রদ্যুৎ মাণিক্য কিশোরকে সেখানে আমন্ত্রণ জানিয়ে এবং তাকে দিয়ে এই সমস্ত কথা বলিয়ে পেছন থেকে আরএসএস বিজেপি এই খেলা তৈরি করতে চেষ্টা করছেন। ত্রিপুরাজ্যের মানুষ এত বোকা নয়, ত্রিপুরাজ্যের মানুষ যথেষ্ট সংবেদনশীল, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং ত্রিপুরাজ্যের অতীত ইতিহাস সম্পর্কে তারা খুব ভালো জানেন। কাজে এই সমস্ত কথায় চিরা মিশবে না। আগামী দিন রাজ্যের মানুষ সঠিকভাবে চিনবেন কার কি উদ্দেশ্য এবং কে কোন লক্ষ্য নিয়ে কাজ করছে। এটা অচিরেই মানুষের সামনে এই সমস্ত ধোঁয়াশা পরিষ্কার হবে। এই মানুষ সঠিক সিদ্ধান্ত সেদিক থেকে